আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা এমন এক রেস্কিউ মিশন নিয়ে বানানো যা দেখার পর তোমাদের মাথা পুরোপুরি ঘুরতে শুরু করবে আর সেই সাথে ভাবতে থাকবে এমন মিশন কি আদৌ সফল করা সম্ভব। আর এই অসাধারণ চাইনিজ মুভির নাম অপারেশন রেড সি। এখানে একজন চাইনিজ নাগরিককে এক গৃহযুদ্ধ কবলিত দেশ থেকে উদ্ধার করতে চীন মেরিন নেভি সৈনিকরা ভয়ানক এক টাফ রেস্কিউ মিশন চালায়, যেখানে পদে পদে তাদেরকে সম্মুখীন হতে হয় মৃত্যু। যারা প্রচন্ড লেভেলের অ্যাকশন আর যুদ্ধের মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য আজকের সিনেমাটা হবে এক মাস্টারপিস সিনেমা। এখানে এত লংস অফ ফাইটিং রয়েছে যা দেখার পর তুমি পুরোই অবাক হয়ে যাবে। তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আর উপভোগ করতে থাকো এই অসাধারণ মুভিটি। মুভির শুরুতে আমরা একটি চাইনিজ কার্গো জাহাজকে দেখতে পাই যারা কিছু কন্টেনার ভর্তি মালামাল অন্য দেশে নিয়ে যাচ্ছিল, কিন্তু সমুদ্রের মাঝখানে সেই জাহাজকে সোমালিয়ান কিছু জলদস্যুরা হাইজ্যাক করার চেষ্টা করছিল। এটা দেখতে পেয়ে চীনা নাবিকরা নেভি সিলের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদের পরিস্থিতি সম্পর্কে তাদেরকে জানায়। এই খবর পেয়ে পুরো নেভি সিলের টিম এই কার্গো জাহাজকে ঘিরে ফেলে। তাদের এই নেভি সিল টিমের নাম হচ্ছে জুয়ালাং ইউনিট 1। প্রতিটি ইউনিট তাদের বিভিন্ন জায়গা থেকে এই কার্গো জাহাজটিকে ঘিরে ফেলেছিল আর এই কার্গো জাহাজটি ক্রমশই সোমালিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আসলে সোমালিয়ান কিছু জলদস্যুরা কার্গো শিফটের ফুয়েল ব্যাচের জ্যাম করে দিয়েছিল, তাই কার্গো জাহাজটিকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তাদেরকে চিফ অ্যাডমিরাল জানায় চাইনিজ কার্গো শিফটটা অনেক স্পিডে চলার কারণে আর কিছুক্ষণের মধ্যেই সোমালিয়ান এলাকায় ঢুকে পড়বে। অ্যাডমিরাল তাদেরকে আরও জানায় তোমাদের হাতে মাত্র 10 মিনিট সময় রয়েছে, এর মধ্যেই তোমাদের কি করা উচিত তা তোমরা নিজেরাই বুঝে নাও। জুয়েলাং টিমের কিছু সদস্য হেলিকপ্টারে করে এই জাহাজটিকে লক্ষ্য রাখছিল আর তাদের মধ্যে এক ভয়ানক স্নাইপারের নাম হচ্ছে এক্সো উপর থেকে জলদস্যুর উপর এমনভাবে খেয়াল রাখছিল যাতে এই জলদস্যুরা কোনোভাবেই তাদেরকে ফায়ার করতে না পারে। কিন্তু এখানে একটি সমস্যা ছিল। একে তো এই কার্গো শিপটা অনেক স্পিডে সোমালিয়ার দিকে এগিয়ে যাচ্ছে আর তার সাথে সাথে বাতাসের গতি ছিল অনেক বেশি, তাই এক্সো কোনোভাবেই তার টার্গেট ফিক্স করতে পারছে না। এই দেখে ক্যাপ্টেন জানায় তারা সব দিক থেকে জলদস্যুর উপরে একসাথে ফায়ার করবে, তা না হলে আমাদের এই জাহাজের নাবিকদের কোনোভাবেই বাঁচানো সম্ভব না। তাই ক্যাপ্টেন ইয়ং সবাইকে প্রস্তুত হতে বলে তাদেরকে অ্যাটাক করার জন্য। জাহাজের গতি ছিল প্রায় 42 কিলোমিটারের মতো। তার সাথে বাতাসের দিক বুঝে এক্সো সোমালিয়ান জলদস্যুর উপর এক অসম্ভব শট নিয়ে বসে আর এই শটটা এতটাই নিখুঁত ছিল যে গ্লাস ফুটো করে সোজা জলদস্যুর মাথায় এপার ওপার করে দেয়। এটা দেখতে পেয়ে অন্য দিক থেকে সকল ইউনিট একসাথে ফায়ার করলে সেই জলদস্যুরা সেখানেই সবাই মারা যায় আর এই যাত্রায় নেভি সিল টিম নাবিকদের বাঁচিয়ে নেয়। কিন্তু এখনো অবধি এই বিপদ কাটেনি, কারণ কার্গো শিপের ইঞ্জিন রুমে এখনো কিছু জলদস্যুরা অবস্থান করছিল। এইখানে থাকা একজন জলদস্যুর নাম হচ্ছে সুয়াং তাদের গানফায়ার ডিফেন্স করে কয়েকজন জলদস্যুকে মেরে ফেলে, কিন্তু এতে করে কোনোই লাভ হয় না, কারণ ফুয়েল ব্যাসে জ্যাম হবার কারণে শিপটা দ্রুত সোমালিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তাই সুয়াং প্ল্যান করে এই কার্গো শিপটি হাইড্রোলিক ব্লাস্ট করে দেয়। এতে করে কার্গো শিপের প্রোপেলার থেমে গিয়ে জাহাজটি একসময় থেমে যায়, কিন্তু হঠাৎ করেই দেখা যায় জাহাজের একদিক থেকে এক সোমালিয়ান জলদস্যু একটি মিনিবোট নিয়ে পালাচ্ছে। এদিকে এক্সো ক্যাপ্টেনকে জানায় তাকে কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না, কারণ তারা আমাদের সবথেকে বড় শত্রু। ক্যাপ্টেন তার এই কথায় সম্মতি জানালে এক্সো বেরিয়ে পড়ে তাকে হেডশট দেওয়ার জন্য, কিন্তু সেই সময় অনেকটা দেরি হয়ে গিয়েছিল। দেখা যায় জলদস্যুরা প্রায় সোমালিয়ান এরিয়ায় ঢুকে পড়েছে আর তাকে বাঁচানোর জন্য আরও 3টি বোট তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু এক্সো কোনোভাবে থেমে যায় না। সে একজন দক্ষ স্নাইপার হওয়ার কারণে 100 ফিট দূর থেকে নিখুঁত একটা শট নিয়ে নেয় আর এই নিখুঁত শটের কারণে সেই জলদস্যুকে মেরে ফেলে। কিন্তু হঠাৎ করে সেই সোমালিয়ান জলদস্যুর ফায়ার করা গুলিতে এক্সো অনেক বেশি ঘায়েল হয়ে যায়। এই খবর ক্যাপ্টেন সহ জিয়ালাং টিম জানার পরে এক্সোকে নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ক্যাপ্টেন এসে তাদেরকে জানায় এক্সো এখন বিপদমুক্ত আর কিছুদিনের মধ্যে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু এরই সাথে ক্যাপ্টেন তার টিমকে জানায় এক্সোর এই গুলিটা লেগেছিল হ্যান্ড পাইনাল নার্ভে, তাই এক্সো এই কারণে আর কোনোদিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা একজন চাইনিজ জার্নালিস্টকে দেখতে পাই যার নাম হচ্ছে জিওনাং, যারা বর্তমানে ইউআর নামক একটি দেশে অবস্থান করছিল। জিওনাং তার অ্যাসিস্ট্যান্ট আবুর সাথে একটি বিষয় নিয়ে কথা বলছিল, যেটা হচ্ছে ডক্টর ইউলিয়ান নামক এই ব্যক্তি ইউলিকোকেন নামক এক ম্যাটেরিয়াল নিয়ে বিশাল এক পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে, তাই তাদেরকে যেভাবেই হোক আটকাতে হবে।
আর এই দেশকে বাঁচানোর জন্য জিওলাং তার এক এডিটরের কাছে চলে যায় আর এই বিষয় নিয়ে সে একটি নিউজে খবর পাবলিশ করতে চায়, কিন্তু এডিটর তাকে সাফ সাফ জানিয়ে দেয় আমাদের পেছনে টেররিস্টরা এখনো পড়ে আছে, তাই কোনোভাবেই এই নিউজ পাবলিশ করে আরো বিপদে পড়া ঠিক হবে না। তাই এডিটর জিওনাংকে সোজা নিষেধ করে দেয় এই বিষয়ে কথা না বলতে। জিওনাং সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গেলেই হঠাৎ করে গাড়িটা ব্লাস্ট হয়ে যায়, অর্থাৎ জিওনাংও বুঝতে পারে তার জীবন এখন আশঙ্কায় রয়েছে। এরপর সেখান থেকে ঘটনা চলে যায় 7 দিন পর। চাইনিজ যেইখানে বলা হয়েছিল ইউআর নামক সেই দেশে এখন পর্যন্ত গৃহযুদ্ধ চলছে, আর বিদ্রোহ জাকা নামক এক সংগঠন এই যুদ্ধকে আরো উস্কিয়ে দিচ্ছে। তারা এটা জানে না যে সেই দেশে গৃহযুদ্ধ চলাকালীন আমাদের কিছু চাইনিজ নাগরিক সেই দেশে আটকা পড়েছে, আর ইতিমধ্যে সেই জায়গার লোকেরা আমাদের কয়েকজন চাইনিজ সিটিজেনকেও মেরে ফেলেছে এবং বাকিদের উপরেও নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে। তাই সেখানে বর্তমানে আটকা পড়া 130 জন চাইনিজ সিটিজেন এখন পর্যন্ত বেঁচে রয়েছে। চিফ অ্যাডমিরাল এই কথা জানার পরে এই মিশনের দায়িত্ব দিয়ে দেওয়া হয় জিওলাং টিমের উপর। তাদের কাজ হবে সেই দেশের গৃহযুদ্ধকে উস্কানো নয়, বরং তাদের কাছ থেকে 130 জন সিটিজেন নাগরিককে রেস্কিউ করা। এই খবর শুনতে পেয়ে তারা মিশনের জন্য সকল প্রকার প্রস্তুতি নিতে থাকে, মানে তারা সকল অস্ত্রশস্ত্র এবং সকল সরঞ্জাম ঘোষাতে থাকে। ক্যাপ্টেন তাদেরকে জানায় যুদ্ধের সময় তাদের অতিরিক্ত এমও ম্যাগাজিন থাকবে না, তাই আমাদেরকে সাবধানে সকল কাজ করতে হবে। হঠাৎই সেইখানে একটি হেলিকপ্টার আসে। আসলে জিওলাং টিমের দক্ষ স্নাইপার 100 আহত থাকার কারণে চিফ অ্যাডমিরাল আর একজন কুখ্যাত স্নাইপারকে আহ্বান করেছেন তাদের টিমে কাজ করার জন্য, আর এই বিধ্বংসী স্নাইপারের নাম হচ্ছে ভূষণ। ভূষণও একজন ভয়ানক দক্ষ স্নাইপার, সে সবসময় রাফ শুটিং করতে ভালোবাসে। অন্যদিকে ডক্টর ইয়োলাংকে দেখানো হয় যে কিনা ইয়েলো কোকেন নিয়ে একটি লোকের সাথে কথা বলছিল। ডক্টর ইয়োলাং বলছিল আমাদের অ্যাসেম্বল করা সেই ইয়েলো 1 সপ্তাহের মধ্যে ভোটে এসে যাওয়ার কথা ছিল, আর সেই অ্যাসেম্বল যদি কোনো সমস্যা হয় তাহলে তার সাথে শুধু আমি একাই বিপদে পড়ব না, এর সাথে তোমরা সকলেই বিপদে পড়বে। এই কথা বলে তার কাছে থাকা একটি পেনড্রাইভ তার লকেটের ভেতরে লুকিয়ে রাখে। আসলে এই পেনড্রাইভে ইয়েলো কোকেন ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে পারমাণবিক বোমা তৈরি করা যায় তার সকল সিক্রেট ফর্মুলা লুকানো ছিল। এই খবর জানার পর জিওনাং এবং তার অ্যাসিস্ট্যান্ট আবুকে নিয়ে একটি গোপন মিশনে বেরিয়ে পড়ে। অন্যদিকে চাইনিজ অ্যাম্বাসিডর এই দেশ ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিল, তাই সেখানে চিফ অ্যাডমিরাল জানতে পারে 130 জন চাইনিজ সিটিজেনদেরকেও নিয়ে যেতে হবে। তাই তারা পৌঁছে যায় ইউআর নামক সেই দেশের পোর্টে। তাদের চাইনিজ শিপ দেখে সিটিজেনরা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা একে একে শিপে উঠতে থাকে। অন্যদিকে চাইনিজ অ্যাম্বাসিডর শুনতে পারে তাদেরকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে শিপ চলে এসেছে, তাই তারা সেখান থেকে গাড়ি নিয়ে বোর্ডের দিকে যেতে শুরু করে, কিন্তু সেখানেই ঘটে যায় এক মহাবিপদ। অন্যদিকে জাকা বিদ্রোহীর লোকেরা এই খবর জানতে পেরে যায় এবং তাদের রাস্তা আটকানোর জন্য সেই চাইনিজ অ্যাম্বাসিডরের গাড়ির দিকে লাগাতার মিসাইল লঞ্চ করতে থাকে। পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেইখানে থাকা চাইনিজ পুলিশরা তাদেরকে সুরক্ষিতভাবে একটি অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে দেয়। অন্যদিকে চিফ কমান্ডোর কাছে এই খবর এসে পৌঁছে যায়। সে সঙ্গে সঙ্গে অ্যাম্বাসিডারকে রক্ষা করার জন্য জিওলাং টিমকে পাঠিয়ে দেয় সেই যুদ্ধক্ষেত্রে। জিওলাং টিমে রয়েছে মোট 8 জন এলিট সোলজার। এই নেভি সোলজারদেরকে এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যে তারা যে কোনো যুদ্ধ চলাকালীন সময় নিজেদেরকে রক্ষা করে যুদ্ধ চালিয়ে যেতে পারত। তারা অনেকগুলো ইউনিট নিয়ে বেরিয়ে পড়ে বিদ্রোহীদের এলাকায় চাইনিজ অ্যাম্বাসিডারকে রেস্কিউ করার জন্য। অন্যদিকে দেখা যায় জাকার লোকেরা ডক্টর উইলিয়াম এবং যে চাইনিজ বিজ্ঞানীর উপর হামলা করেছে তারা ক্রমান্বয়ে তাদের সিকিউরিটিদের হত্যা করেছে। এই অবস্থা দেখতে পেয়ে জার্নালিস্ট জিওনাং তার হাতে থাকা একটি ইলেকট্রিক মেশিন দিয়ে তাদের উপর অ্যাটাক করে এবং কোনো মতে ডক্টর উইলিয়াম এবং বিজ্ঞানীকে নিয়ে সেখান থেকে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু তাদের পিছনে ছিল জাকা বিদ্রোহীরা। তারা তাদের উপর অজস্রভাবে গুলিবর্ষণ করতে শুরু করে, তাই গাড়ির কন্ট্রোল হারিয়ে তারা একটি পাহাড়ের খাদে পড়ে যায়। অন্যদিকে জিওলাং টিম পৌঁছে গিয়েছিল যুদ্ধক্ষেত্রে, কিন্তু তাদের সামনে ছিল জাকা বিদ্রোহীরা। এরপর তাদের সাথে শুরু হয়ে যায় এক ভয়ানক যুদ্ধ। ক্যাপ্টেন ইয়ংও পৌঁছে যায় সেই অ্যাম্বাসিডারের অ্যাপার্টমেন্টে। তারা সেখান থেকে কিছু জাকার লোকদেরকে মেরে চাইনিজ অ্যাম্বাসিডার এবং কিছু সাধারণ নাগরিকদেরকে রেস্কিউ করে, কিন্তু তাদের সামনে ছিল অনেক বড় সমস্যা, কারণ সাধারণ লোক এবং চাইনিজ অ্যাম্বাসিডরকে নিয়ে এই বোটে কোনোভাবে যাওয়াই সম্ভব না। এদিকে রাস্তায় রয়েছে জাকা বিদ্রোহীর লোকেরা, কিন্তু অপর পাশ থেকে তাদের স্নাইপারের সাহায্যে এবং এই দেশের কিছু সাধারণ সৈনিকদের সাহায্যে তারা অবশেষে সেখান থেকে পালিয়ে সাধারণ নাগরিকদের নিয়ে বোটে পৌঁছে যায়।
অন্যদিকে জিওনাংদের গাড়ি বিবর্ষভাবে পাহাড়ের খাদে পড়ে গিয়ে তারা সকলে ভয়ানকভাবে আহত হয়ে পড়ে। কিন্তু সেইখানে জাকার লোকেরা এসে জিওনাংয়ের অ্যাসিস্ট্যান্ট আবু সহ ডক্টর উইলিয়ামকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা চলে যাওয়ার আগে জিওনাং প্ল্যান করে তাদের গাড়িতে তার ফোনটিকে রেখে দেয়, যাতে করে তাদের লোকেশন ট্র্যাক করা যায়। তারা সেখান থেকে চলে গেলে জার্নালিস্ট জিওলাং আরেকটি ফোন দিয়ে সোজা অ্যাডমিরালের কাছে যোগাযোগ করে। এই পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে অ্যাডমিরাল সোজা ক্যাপ্টেন ইয়ংকে জানায়। সে তাদেরকে জানায় ডক্টর উইলিয়াম এবং চাইনিজ একজন বিজ্ঞানীকে জাকার লোকেরা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, তাই তাকে যে করে হোক না কেন সেখান থেকে রেস্কিউ করতে হবে। অ্যাডমিরাল তাদেরকে এও জানায় যে এই মিশনে আমাদেরকে সাহায্য করবে এই দেশের এয়ার সাপোর্ট টিম। কিন্তু কিছুক্ষণ পর আবারও এই দেশ থেকে জানানো হয় তারা কোনোভাবেই তাদের এই মিশনে সাহায্য করতে পারবে না। ক্যাপ্টেন ইয়াংও বুঝতে পারে তাদেরকে কোনো রকম যুদ্ধ সামগ্রী ছাড়াই এই মিশন কমপ্লিট করতে হবে। এরপর ক্যাপ্টেন ইয়ং সেখান থেকে জিওনাংয়ের সাথে দেখা করে। জিওনাং তাকে সবকিছুই খুলে বলে। সে বলে ডক্টর উইলিয়াম এক বিশাল পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে, কিন্তু ক্যাপ্টেন ইয়ং জানায় আমি তোমার এই পার্সোনাল মিশনে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কারণ আমি এসেছি চাইনিজ এক বিজ্ঞানীকে রেস্কিউ করার জন্য। এবং জিওনাংকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু জিওনাং ছিল একজন জেদি মেয়ে। সে ক্যাপ্টেন ইয়াংকে বলে আমাকে আপনার সাথে যেতে দিন, কেননা যে করেই হোক ডক্টর উইলিয়ামকে আমাদেরকে আটকাতে হবেই। তাই ক্যাপ্টেন ইয়াং আর কোনো উপায় না পেয়ে তাকে তার সাথে নিতে বাধ্য হয়। অন্যদিকে দেখা যায় ইউয়ার নামক সেই দেশের প্রেসিডেন্ট চাইনিজ জাহাজের দিকে যাচ্ছে। তখন সেখানে থাকা জাকার এক পার্সোনাল স্পাই এই দৃশ্য দেখে ফেলে আর জাকার টিমের লিডার সাইদকে জানিয়ে দেয়। এসব দেখতে পেয়ে সাইদ চিফ অ্যাডমিরালের কাছে একটি ভিডিও ফুটেজ পাঠায়, যেখানে তারা আবেদন করছিল ইউয়ার নামক সেই দেশের প্রেসিডেন্টকে তাদের হাতে তুলে দিতে, আর তারা যদি এই কাজ না করে তাহলে তাদের দেশের বিজ্ঞানীকে তারা মেরে ফেলবে। আর এর একটি বাস্তব চিত্র দেখানোর জন্য তারা জার্নালিস্ট জিওনাংয়ের অ্যাসিস্ট্যান্ট আবুর গলা কেটে একটি প্রমাণ দেয়। অন্যদিকে ক্যাপ্টেন ইয়াং চাইনিজ সিটিজেন এবং অস্ত্রবর্তী একটি ট্রাক নিয়ে একটি মরুভূমির রাস্তা দিয়ে তারা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের উপর আক্রমণ করে দেয় জাকার লোকেরা। তারা বিধ্বংসীভাবে হামলা করে ক্যাপ্টেন ইয়াংয়ের সকল যানবাহন ধ্বংস করতে থাকে। তাদের উপর হঠাৎ করেই আক্রমণ করার কারণে সবকিছু একদম বিধ্বস্ত হতে থাকে। তাদের সকল ট্রাক এবং গাড়ি নিমিষেই ধ্বংস হয়ে যায়। পরিস্থিতি সামলানোর জন্য এক সোলজার একটি ড্রোন বোম উড়িয়ে দেয় সেই মর্টার নিক্ষেপ করার লোকেশনে। সেইখানে গিয়ে সেই ড্রোন বোমটি ব্লাস্ট হলে কিছুক্ষণের জন্য তাদের উপর মর্টার অ্যাটাক বন্ধ হয়। এতে করে জিওলাং টিম তাদের শার্ট শুটিং এর মাধ্যমে কিছুক্ষণের জন্য জাকার লোকদেরকে আটকে ফেলে। কিন্তু হঠাৎ করেই তাদের উপর আক্রমণ হয় জাকার টিমের এক ভয়ঙ্কর স্নাইপারে। এই জাকার স্নাইপার ছিল মাত্র 16 বছর বয়সী একজন বিধ্বংসী ভয়ানক স্নাইপার। অন্যদিকে স্নাইপার ভূষণ সেই জাকা বিদ্রোহীদের মাথার খুলি এক এক করে উড়াতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই জাকা স্নাইপারের লোকেশন সে খুঁজে বের করতে পারছিল না। কিন্তু অন্যদিক থেকে সেই জাকা স্নাইপার ভূষণের লোকেশন বের করে তাদের লোকদের কাছে দিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সেখানে এক মারাত্মক অ্যাটাক হয়। ভূষণ কিছুক্ষণের জন্য সেখান থেকে পালিয়ে যায় আর কোনোভাবে সে মার্টাল অ্যাটাক থেকে বেঁচে যায়। কিন্তু অন্যদিকে সেই জাকা স্নাইপার বিপদে পড়ে গিয়েছে, কারণ ভূষণ তার লোকেশন ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। তাই জাকা স্নাইপার প্ল্যান করে একটি মিররের সাহায্যে ভূষণের চোখে একটি ফ্ল্যাশ মারে, আর সেখান থেকে পালাতে গেলে ভূষণ এক অসাধারণ শট নিয়ে বসে সেই জাকা স্নাইপারের উপরে। সোজা সেই গুলিতে গিয়ে সেই জাকা স্নাইপারের কান উড়িয়ে দেয়। বেচারা জাকা স্নাইপার কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিক থেকে আবারও তারা মার্টাল অ্যাটাক করতে শুরু করে। জিওলাং টিমের এক বিশাল বোমের গাড়ি উড়ে গিয়ে সকল ম্যাগাজিন সহ মিসাইলগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, আর ইয়াং এই বোমগুলোকে ডিসকানেক্ট করার চেষ্টা করে, কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই সময় এক ভয়ানক বিস্ফোরণ হয়ে তারা সকলে মাটির নিচে চাপা পড়ে যায়। তাদেরকে টেনে টেনে বের করা হয় সেই মাটির ভেতর থেকে, কিন্তু তৎক্ষণাৎ তারা দেখতে পায় জাকার লোকেরা এখান থেকে চলে গিয়েছে। অ্যাডমিরাল তাদেরকে জানায় ভেষণ নামের এক শহরে সেই বিজ্ঞানীকে আটকে রাখা হয়েছে, তাই তাদের হাতে সময় একদমই কম রয়েছে। ক্যাপ্টেন ইয়াং একটি গাড়ির ব্যবস্থা করে বেরিয়ে পড়ে সেই ভেষণ নামের শহরের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা জাকা টিমের লিডার সাইদকে দেখি, যে কিনা একজনের সাথে কথা বলছিল। তারপরে সাইদ ডক্টর উইলিয়ামের সাথে দেখা করে। ডক্টর উইলিয়ামকে সে বলে সেই ইয়েলো কোকেন দিয়ে বোম বানানোর ফর্মুলা তাকে দিয়ে দিতে, কিন্তু ডক্টর উইলিয়াম সোজা মুখে তাকে মানা করে দেয় আর বলে আমি এই ফর্মুলার ব্যাপারে কিছুই জানি না। জিওলাং টিমও পৌঁছে গিয়েছে সেই ভেষণ নামের সেই শহরে। তারা ভেতরে ঢুকে কিছু গাড়ি
গার্ডদেরকে মেরে ফেলে আর সেখানে বন্দি থাকা সাধারণ কিছু নাগরিকদের উপলব্ধি করায় আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বরং আমরা তোমাদেরকে রেস্কিউ করার জন্য এসেছি। সেখান থেকে গোপন তথ্য নিয়ে জিওনাং ইয়াংকে জানায় এখানে যারা ফরেনার সিটিজেন বন্দী রয়েছে তাদের কিছু সংখ্যক নাগরিককে মেরে তাদেরকে আটকে রাখা হয়েছে যাতে জাকার লোকদের সকল কাজ তারা করতে পারে। এবং জিওনাং ক্যাপ্টেন ইয়াংকে এও জানায় এই ভেষণ শহরে প্রায় ১,৫০০ জাকার লোকেরা আশেপাশে লুকিয়ে রয়েছে এবং তাকে একটি ম্যাপ দেখায় যেখানে বিজ্ঞানীকে আটকে রাখা হয়েছিল। ক্যাপ্টেন ইয়াং এখন সিদ্ধান্ত নেয় বিজ্ঞানীকে রেস্কিউ করার জন্য, কিন্তু তাদের সামনে রয়েছে ভয়ানক সব বিপদ, কারণ তারা শুধুমাত্র ৮ জন মেরিন নেভি সোলজার আর তাদেরকে লড়তে হবে ১,৫০০ জাকার লোকদের সাথে। জিওনাং বলে তাদের সাথে আর একজন হোস্টেড লোককে নিতে হবে। ক্যাপ্টেন এবার বুঝতে পারে জিওনাং আসলে কার কথা বলছে। তখনই ক্যাপ্টেন বলে তোমার অ্যাসিস্ট্যান্ট আবুকে জাকার লোকেরা কিছুক্ষণ আগেই গলা কেটে হত্যা করেছে। এই কথা শুনে জিওনাং একদম পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু শত কষ্ট হলেও তাদেরকে এই মিশন কমপ্লিট করতে হবে। এরপর তারা বেরিয়ে পড়ে বিজ্ঞানীকে উদ্ধার করার জন্য। তারা ভেষণ শহরে সকল দিক থেকে ছড়িয়ে পড়ে, কিন্তু জাকার লোকেরা জিওলাং টিমের একজন সোলজারকে দেখে ফেলে। এই কথা সাইদকে জানালে সাইদ বলে তাদেরকে মেরে ফেলতে। আর এরই মধ্যে সাইদও জেনে গিয়েছিল যে পোর্টে তাদের শিপ রাখা হয়েছে, তাই তাদের শিপের উপর মিসাইল অ্যাটাক করার জন্য সে আদেশ দেয়। দেখা যায় পাহাড় থেকে মিসাইল লঞ্চ করা হয়েছে তাদের শিপের দিকে, কিন্তু চিফ এডমিরাল অতি সহজে সেই মিসাইলগুলোকে ডিফিউজ করে এবং জাকার লোকদের উপর পাল্টা আক্রমণ করে। নিমিষেই সেখানে মারা যায় জাকার লোকেরা। অন্যদিকে জাকার লোকেরা বিজ্ঞানীর উপর অত্যাচার করতে শুরু করে, কিন্তু সেখানে একজন জাকার লোক বুঝে ফেলে যে বিজ্ঞানীকে সরিয়ে জিওনাং তার লেবার চেঞ্জ করেছে, তাই তার উপর শুরু করে নির্মম এক অত্যাচার। কিন্তু তখনই ক্যাপ্টেন ইয়াং এসে সকল জাকার লোকদেরকে মেরে জিওনাংকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সেই বিজ্ঞানীকে একটি গাড়িতে নিয়ে তারা বের হয়ে যাচ্ছিল, কিন্তু মাটিতে থাকা একটি লোহার রডের সাথে লেগে তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। জিওনাং দেখতে পায় ডক্টর উইলিয়ামের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং একসময় তাকে মেরে ফেলা হয়েছে। অন্যদিকে তারা যখন গাড়ি নিয়ে বের হতে যাবে তখনই সেখানে থাকা জাকার লোকেরা বুঝে ফেলে এই গাড়িতে চাইনিজরা রয়েছে, তাই সেখানে সবাই একসাথে জাকার লোকদের উপর গ্রেনেড নিক্ষেপ করে। চারদিকে শুরু হয়ে যায় এক বিশাল যুদ্ধক্ষেত্র। অন্যদিক থেকে ভূষণ তার অসাধারণ স্নাইপিং এর মাধ্যমে জাকার লোকদের মাথার খুলি উড়াতে থাকে। চারদিকে যুদ্ধের কোলাহল এবং রক্ত ঝরা কান্না, পরিবেশটা একদম নরকের মতো হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা সেই জাকার স্নাইপারকে দেখতে পাই। তার একটা কান উড়ে গেলেও সে একদম স্পষ্ট বুঝতে পারছিল যে চাইনিজ স্নাইপাররা এখানেই রয়েছে, তাই জাকার সেই স্নাইপার ভূষণের উপর অ্যাটাক করে বসে। একটুর জন্য বেঁচে গেলেও সে অনেক আহত হয়ে পড়ে। সেখান থেকে জাকার স্নাইপার এমন একটা লোকেশন নেয় যেখান থেকে তাকে খুঁজে বের করা একদমই অসম্ভব ছিল। জাকার লোকেরা তাদের মেশিন গান, রকেট লঞ্চার এবং রাইফেল AK-47 সহ সকল অস্ত্রশস্ত্র নিয়ে জিওলাং টিমের উপর তুমুল গুলিবর্ষণ করছিল, কিন্তু জিওলাং টিমও কিছুতে কম ছিল না। তারা লড়াই করতে করতে এক সময় তাদের এমো ম্যাগাজিন ফুরিয়ে যায়, তাই সেখান থেকে একজন সোলজার একটি ট্যাঙ্কের ভেতরে উঠে পড়ে এবং ক্রমান্বয়ে জাকার লোকদের উপর মিসাইল লঞ্চ করতে শুরু করে। সেখানে বিল্ডিং, অ্যাপার্টমেন্ট সহ সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছিল। অন্যদিকে জিওলাং টিমের একজন সোলজার ৪-৫ জন জাকার লোকদের সাথে প্রাণপণ লড়াই করে যাচ্ছিল, কিন্তু একসময় সে তাদের সাথে পেরে ওঠে না, তাই একজন জাকার লোক জিওলাং টিমের একজন সোলজারকে মেরে ফেলে। অন্যদিকে স্নাইপার ভূষণও সেই জাকার স্নাইপারের লোকেশন বের করতে সক্ষম হয়, কিন্তু সে এমন একটা জায়গায় বসেছিল যেখানে তাকে স্পট করা একদমই সম্ভব নয়। কিন্তু এই কথা লিডংকে জানালে ভূষণ তাকে অর্ডার দেয় সেখানে একটি ফায়ার করতে। তার কথা শুনে সে ওয়ালে একটি ফায়ার করলে ভূষণ একই জায়গা থেকে আরেকটি ফায়ার করে। এতে করে সেই বুলেটটি গিয়ে লাগে জাকার স্নাইপারের গায়ে আর সে সেখানেই মারা যায়। নেভির বেস থেকে লোকেশন না পাওয়ার কারণে একটি রকেট ড্রোন লঞ্চ করে দেয় তাদের লোকেশন বের করার জন্য। দেখা যায় যুদ্ধের সময় একজন সোলজার গ্রেনেড ছুড়তে গিয়ে তার একটি হাত উড়ে যায়। অন্যজনের গলায় গুলি লেগে অজস্র রক্ত ঝরার কারণে সেও মারা যায়। যুদ্ধ এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল যে ট্যাঙ্ক বহর নিয়ে তারা সকলে মরুভূমিতে চলে যায়, আর এখনই ফাইট হবে ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্কের। জিওলাং টিমের এখানে ছিল একটি ট্যাঙ্ক এবং জাকার লোকদের ছিল অনেকগুলো ট্যাঙ্ক। জাকার লোকদের অনেকগুলো ট্যাঙ্ক থাকলেও জিওলাং টিম ছিল একদমই ট্রেনিং ফুল। তারা জাকার লোকদের একটি ট্যাঙ্কে উড়িয়ে দেয়, কিন্তু পাশে থেকে আবারও জাকার লোকদের ফায়ার আসলে তারা অনেক বেশি আহত হয়ে পড়ে।
তখনই সেখানে পৌঁছে যায় সেই রকেট ড্রোনটি এবং সেই জাকার লোকদের ট্যাঙ্কে মিসাইল লঞ্চ করে একদমই উড়িয়ে দেয়। অবশেষে তারা সকল জাকার বিদ্রোহীকে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু তারা একদমই ভেঙে পড়েছিল কারণ তাদের 8 জন নেভি সোলজারের ভেতরে 3 জনই মারা গিয়েছিল এবং জিওনাংও অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। তাই ক্যাপ্টেন ইয়াং এর মনে পড়ে জিয়ানাংয়ের সেই কথাগুলো। ক্যাপ্টেন এবার বুঝতে পারে এই দেশের মানুষের শান্তি রক্ষার জন্য যে করেই হোক সাইদকে আটক করতে হবে। অন্যদিকে সাইদকে দেখা যায় জাকার লোকদের সাথে ইয়োলেকোকে নিয়ে কথা বলতে, কিন্তু সাইদের সাথে কথা বলার জন্য এই দেশের সকল সৈনিকরা চলে আসে, কিন্তু জাকার সাইদকে বলে দেয় তাদের সাথে কোনো কথাই না বলতে এবং তাদের সাথে কোনো কন্টাক্টে না যেতে। তাই জাকার লোকেরা সেই সৈনিকদেরকে মেরে ফেলে। অন্যদিকে জিওলাং টিম আকাশ থেকে স্কাই ড্রাইভিং করে সোজা সাইদের বেজে অ্যাটাক করে এবং ক্যাপ্টেন ইয়াং সাইদকে হোস্টেজ বানিয়ে নেয়। হ্যারির সাথে ভেতরে গিয়ে একটি বডি বিল্ডারের সাথে সেই লেভেলের ফাইট হয়। হ্যারি তাকে কোনোভাবেই হারাতে পারছিল না কারণ সে ছিল একজন বডি বিল্ডার, কিন্তু এক সময় অনেক কষ্ট করার পর সেই বডি বিল্ডারের ঘাড় মটকাতে সে সক্ষম হয় এবং তাকে সে সেখানেই মেরে ফেলে। কিন্তু সেই সময় হ্যারিকে আর একজন জাকার লোক এসে হোস্টেজ বানিয়ে নেয়, কিন্তু দূর থেকে এই সব বিষয় দেখছিল লিডং। এরপর সে দূর থেকে একটি অসাধারণ স্নাইপিং শট নিয়ে সোজা জাকার লোকের মাথার খুলি উড়িয়ে দেয়। এদিকে সাইদ মরার আগে জাকার লোকদেরকে বলে যায় ইউলোকোকেন ম্যাটেরিয়াল যাতে কোনোভাবেই তাদের হাতে না পড়ে, এই বলেই সে নিজের জীবন নিজেই নিয়ে নেয়। সাইদকে মরে যেতে দেখে জাকার লোকেরা ক্যাপ্টেন ইয়াং এর দিকে তুমুলভাবে অ্যাটাক করতে শুরু করে, আর উপর থেকে একটি হেলিকপ্টার তার দিকে ক্রমশই মেশিন গান চালাচ্ছিল। দূর থেকে হ্যারি একটি অটোমেটিক মিসাইল লঞ্চার দিয়ে সেই হেলিকপ্টারকে ধ্বংস করে ফেলে, আর সেখান থেকে সেই নেভি সোলজাররা প্লেনে উঠে পালিয়ে যায়। মুভির শেষে আমরা দেখতে পাই জিওলাং টিমের 8 জন সোলজারের ভিতর 3 জনই সোলজার মারা গিয়েছে, আর তাদের জন্য এক শোকসভা পালন করা হচ্ছে। অবশেষে তারা সকল চেষ্টার পরে সেই চাইনিজ সোলজারকে রেস্কিউ করতে সক্ষম হয়েছিল, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।